নমস্কার, আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। আজকে আমরা যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য তা হলো গাঁটে ব্যথা। গাঁটে ব্যথা হলে আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় আসে তা হলো ইউরিক অ্যাসিড। এবং গাঁটে ব্যথার সমস্যা নিয়ে প্রধানত দুরকম ভাবে মানুষ আমাদের কাছে আসেন। ডাক্তারবাবু, আমার লাস্ট 3-4 দিন ধরে হঠাৎ করেই পায়ের দিকের গাঁটগুলো ফুলছে এবং ব্যথা হচ্ছে, অথবা আমার বেশ কয়েকদিন ধরে, ধরুন 3-4 সপ্তাহ ধরেই মাঝে মাঝে এই গাঁটে ব্যথা হয়, গাঁটগুলো ফোলে। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের চেম্বারে এসে থাকেন। এবং সেক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসে, আমি যেটা বললাম, যে ইউরিক অ্যাসিড। এবং রোগীরাও এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমার কি ইউরিক অ্যাসিডের সমস্যা হলো? তো প্রথমে আমরা জেনে নিই যে ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড বেসিক্যালি শরীরের একটা ন্যাচারাল টক্সিক এলিমেন্টস। এটা শরীরের মধ্যেই তৈরি হয় এবং শরীরে একটা নির্দিষ্ট অনুপাতে এটা উপস্থিত থাকে। যেমন পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ মেল পেশেন্টদের ক্ষেত্রে, এটার সর্বাধিক মাত্রা হলো 7 মিলিগ্রাম/ডেসিলিটার। এই মাত্রায় এটি থাকে। এটা থাকলে অসুবিধা হয় না। এবং মহিলাদের ক্ষেত্রে তা 6 মিলিগ্রাম/ডেসিলিটার এই মাত্রায় অবধি উপস্থিত থাকলে সেটা খুব একটা ক্ষতির কারণ বা কিছু হয়ে দাঁড়ায় না। এবার আমরা জেনে নেব যে ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় আমাদের শরীরে। ইউরিক অ্যাসিড তৈরি হয় আমাদের শরীরে পিউরিনজাত যে খাদ্যদ্রব্যগুলো আমরা গ্রহণ করি, সেই পিউরিনজাত খাদ্যদ্রব্যগুলো শরীরের মধ্যে মেটাবোলাইজড হয় এবং মেটাবোলাইজড হয়েই ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং এটি মূলত লিভারে এই মেটাবলিজম ঘটে এবং তারপরে সেই ইউরিক অ্যাসিড রক্তে মেশে এবং রক্তের এই ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে স্বভাবতই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে ডাক্তারবাবু, যদি ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে তৈরি হয় এবং তা যদি কিডনির মাধ্যমে শরীর থেকে ইউরিনের মাধ্যমে যদি বেরিয়ে যায়, তাহলে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে সমস্যার সৃষ্টি করে কিভাবে? এই ইউরিক অ্যাসিডের সমস্যা আমাদের শরীরে দুটি ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে কি আন্ডার এক্সক্রিশন, অর্থাৎ শরীর থেকে ঠিকমতো বেরোচ্ছে না। আরেকটি হলো ওভার প্রোডাকশন। এবার আমরা আছি আন্ডার এক্সক্রিশন কিভাবে হতে পারে। আন্ডার এক্সক্রিশনের মূল কারণ হতে পারে যে রেনাল ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ আপনার কিডনি যদি ঠিকমতো কাজ করতে না পারে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে শরীর থেকে না বেরোতে পারে, সেই ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে জমা হয়। আন্ডার এক্সক্রিশনের আরেকটি কারণ হলো মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রেও কিন্তু তা কিডনির ফাংশনকে এফেক্ট করে এবং তার ফলে ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে জমা হতে পারে। এবার আসি আমরা ওভার প্রোডাকশনে। এবার ওভার প্রোডাকশন কিভাবে হতে পারে? ওভার প্রোডাকশন অর্থাৎ আমরা এই পিউরিন জাতীয় খাবার তা বেশি বেশি করে গ্রহণ করছি, তার রক্তে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং তার ফলেও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং আরো কিছু জেনেটিক ডিসঅর্ডার রয়েছে যার ফলেও কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। যেরকম লেসনিয়ান সিন্ড্রোম নামে একটি রোগ হয়, যেখানে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। টিউমার লাইসিস সিন্ড্রোম নামে একটি রোগ হয়, সেখানেও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। বা আপনি বেশি পরিমাণে অ্যালকোহল এবং কার্বোনেটেড ড্রিঙ্কস বা প্যাকেটজাত যে ফ্রুট ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলো বেশি পরিমাণে গ্রহণ করছেন, তার ফলেও রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। তো এ তো গেল ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ। এবার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হতে পারে? এবার ইউরিক অ্যাসিড যদি রক্তে বেশি পরিমাণে উপস্থিত থাকে, তখন সেই ইউরিক অ্যাসিড রক্তে সোডিয়ামের সাথে একটা ক্রিস্টাল ফর্ম করে এবং এই ক্রিস্টালগুলো প্রেসিপিটেট হয় আমাদের গাঁটগুলোতে, অর্থাৎ জয়েন্টগুলোতে। এবং জয়েন্টসগুলোর মধ্যে মেন যেগুলো আমাদের পায়ের তলার দিকে যে গাঁটগুলো রয়েছে, যেরকম আমাদের বুড়ো আঙুলের গাঁটে, এবং এই সমস্ত জায়গায় ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয়। এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয়ে টফি নামক একটি সাবস্টেন্স তৈরি করে, সাদা রঙের সাবস্টেন্স তৈরি করে এবং সেখান থেকে জয়েন্টে, অর্থাৎ গাঁটগুলোতে ইনফ্লামেশন বা প্রদাহ শুরু হয়, ব্যথা শুরু হয়। এবং তার জন্য এটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। এবার এই গাউটি আর্থ্রাইটিসের যদি অ্যাকিউট অ্যাটাক হয়, অর্থাৎ লাস্ট 1-2 দিন বা 3 দিনের মধ্যে আমার ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ফুলে গেছে জায়গাটা, ইনফ্লেমড হয়ে আছে, লাল হয়ে আছে, তাহলে তাকে আমরা বলি অ্যাকিউট গাউট অ্যাটাক বা অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস। আর যদি এটা ধরুন লাস্ট 3-4 সপ্তাহ বা তার বেশি সময় ধরে আপনার হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, আবার সেটা পুনরায় হচ্ছে, এরকম যদি ঘটতে থাকে, তখন আমরা সেটাকে বলি ক্রনিক ইনফ্ল্যামেটরি অ্যাটাক অফ গাউট বা ক্রনিক ইনফ্ল্যামেটরি গাউটি আর্থ্রাইটিস। এবার আমরা আসি যে ইউরিক অ্যাসিড আমরা প্রতিরোধ করব কি করে, বা এই গাউটি অ্যাটাক, সে অ্যাকিউট অ্যাটাক হোক বা ক্রনিক ইনফ্ল্যামেটরি পেন হোক গাউটের, এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে।
এটাকে প্রতিরোধ করার মূল উপায় হলো খাবার, ডায়েট। অর্থাৎ আমাদের ডায়েটের মধ্যে মেইন যে পিউরিন রিচ ডায়েট, ঠিক আছে, যেগুলো রয়েছে, যে খাবার দাবারগুলো পিউরিন সমৃদ্ধ খাবার দাবার যেগুলো রয়েছে, সেই খাবার দাবারগুলোকে আমাদের ডায়েট থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা। আমি পুরোপুরি বাদ দিতে বলছি না, কারণ এর মধ্যে সবকিছু পুরোপুরিভাবে বাদ দিয়ে দিলেও কিন্তু সমস্যা হতে পারে। কারণ এই পিউরিন রিচ ডায়েট যেগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ডায়েটই হচ্ছে গিয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার। ফলে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আবার আপনি পুরোপুরি বাদ দিয়ে দেন আপনার খাবারের যে তালিকা রয়েছে তা থেকে, তার ফলেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আমি এর আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে প্রোটিন সমৃদ্ধ খাবার কেন জরুরি, প্রোটিন আমাদের শরীরে কি কি কাজ করে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলেছি। ফলে এই পিউরিন রিচ যে ডায়েট রয়েছে, সেই পিউরিন রিচ ডায়েটের মধ্যে কিছু রয়েছে প্ল্যান্ট প্রোটিন, কিছু রয়েছে অ্যানিমাল প্রোটিন, কিছু একটা প্ল্যান্ট বেসড ডায়েট রয়েছে, কিছু অ্যানিমাল বেসড ডায়েট রয়েছে। এই প্ল্যান্ট বেসড ডায়েটের মধ্যে কি কি রয়েছে? প্ল্যান্ট বেসড ডায়েটের মধ্যে যেমন রয়েছে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, এই যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে, এই খাদ্যদ্রব্যতে পিউরিনের পরিমাণ কিন্তু তথাকথিতভাবে বেশি। ফলে এই খাবারগুলো যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারি ততটাই ভালো। আর ডাল, ডাল বা ডাল শস্য জাতীয় যে খাবারগুলো রয়েছে, মুগ ডাল, মুসুর ডাল, এগুলোতেও কিন্তু পিউরিনের পরিমাণ খুব বেশি। ফলে এগুলোকে আমাদেরকে ডায়েট থেকে যতটা সম্ভব আমরা একটু অ্যাভয়েড করে চলতে পারি, বা যদি কম কম করে খেতে পারি, তাহলেও কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা কিন্তু অনেকখানি কমে আসবে। এরপরে আমরা আসি অ্যানিমাল বেসড ডায়েটের ক্ষেত্রে। এবার অ্যানিমাল বেসড ডায়েটের ক্ষেত্রে যেটা মেন ইস্যু সেটা হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড বাড়ে মেনলি রেড মিটের ক্ষেত্রে। রেড মিট মানে কি? রেড মিট মানে হলো যে সমস্ত খাবার, প্রাণীজ মাংস যেগুলো আমরা নিই, যেরকম পর্ক, বিফ বা ল্যাম্ব বা সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণীর মাংস, এগুলোতে কিন্তু পিউরিনের পরিমাণ তথাকথিতভাবে বেশি থাকে। ফলে এই খাদ্যদ্রব্যগুলোকেও আমাদেরকে যতটা সম্ভব পরিহার করে চলা উচিত বা রেস্ট্রিক্টেড করা উচিত আমাদের ডায়েটের মধ্যে। এরপরে যদি আমি ড্রিঙ্কসে আসি, ড্রিঙ্কসের মধ্যে কি কি আমাদেরকে অ্যাভয়েড করা উচিত? অবশ্যই অ্যালকোহল, বিশেষ করে বিয়ার খাওয়া একদমই উচিত না, এবং প্যাকেটজাত যে সমস্ত ড্রিঙ্কস থাকে, ফ্রুট জুস থাকে, এবং তার সাথে সাথে কার্বোনেটেড ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস যেগুলো থাকে, লেমনেড ওয়াটার থাকে, সেগুলোকেও আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে আমরা যদি ইউরিক অ্যাসিডের এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই বা গাউটের সমস্যা থেকে মুক্তি পেতে চাই। এ তো গেল আমরা কি কি খাবার রেস্ট্রিক্ট করব সেগুলোর ব্যাপারে। আচ্ছা, কি কি খাবার আমরা খেতে পারি যেগুলোতে আমাদের ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে আসবে? তার মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে খাবারে ফাইবার্স এর পরিমাণ বাড়ানো। খাবারে ফাইবার্স এর পরিমাণ বাড়ানো মানে যে সমস্ত খাদ্যদ্রব্যে ফাইবার্স এর পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি পরিমাণে খাওয়া। যেরকম সে সমস্ত শাকসবজি আমরা খেতে পারি, এরকম ওটস আমরা বেশি পরিমাণে খেতে পারি, কারণ ওটসে ফাইবার্স এর পরিমাণ বেশ ভালো পরিমাণে থাকে। এর সাথে আমরা বিভিন্ন রকমের ফল খেতে পারি, যেরকম আমরা অ্যাপেল খেতে পারি। অ্যাপেলে যে ম্যালিক অ্যাসিড থাকে তা কিন্তু এই ইউরিক অ্যাসিডকে ভাঙতেই শুধু সাহায্য করে না, তার টক্সিক এফেক্টস গুলোকেও দূর করে দেয়। কথায় আছে অ্যান অ্যাপেল এ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। এরপরে আমরা কি খেতে পারি? আমরা বেরি খেতে পারি, বেরি ফল খেতে পারি, ক্যানবেরি বা ব্লুবেরি, এগুলো খেতে পারি, কারণ এতেও যে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট রয়েছে তা কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড জনিত ইনফ্লামেশন কিন্তু কমায়। এরপরে আমরা সাইট্রাস ফ্রুটের পরিমাণ বাড়াতে পারি। সাইট্রাস ফ্রুট মানে টক জাতীয় ফল। টক জাতীয় ফল বলতে কমলা লেবু, পাতি লেবু, আমলকি, এগুলোর পরিমাণ আমরা বাড়াতে পারি, কারণ সাইট্রাস ফ্রুট যেটা করে, সাইট্রাস ফ্রুট কিন্তু ইউরিক অ্যাসিডকে জলে দ্রবীভূত হতে সাহায্য করে, এবং তাই ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনের পরিমাণকে বাড়ায়। ডায়েটারি মডিফিকেশনের কথা তো আমরা বললামই, এর সাথে কিছু ওষুধপত্র থাকে যেগুলো কিন্তু অনেক দিন ধরে খাওয়ার ফলে কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। যেরকম ডায়ুরেটিক্স, বিশেষ করে থায়াজাইড ডায়ুরেটিক্স, যা অনেক ক্ষেত্রেই আমরা রক্তচাপ কমাতে বা ব্লাড প্রেশার কমাতে রোগীদেরকে অ্যাডভাইস করে থাকি। কিন্তু যদি আমরা দেখি যে রোগীর ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু থায়াজাইড ডায়ুরেটিক্স বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি, এবং তার জায়গায় রক্তচাপ মেনটেন করার জন্য বা ব্লাড প্রেশার মেনটেন করার জন্য বা ওই ফাংশন মেনটেন করানোর জন্য অন্য ওষুধপত্র অবশ্যই বিবেচনা করা উচিত। আচ্ছা, ইউরিক অ্যাসিড প্রতিকারের কি ঘরোয়া কোনো উপায় রয়েছে? ইউরিক অ্যাসিড প্রতিকারের ঘরোয়া উপায় আছে, যেরকম আপনি একটু ফুটন্ত গরম জল নিতে পারেন, তার মধ্যে 2 চামচ জোয়ান বা আজওয়াইন দিতে পারেন, বা ফুটন্ত গরম জলে আপনি 1 টুকরো আদা ভালো করে পেস্ট করে নিয়ে
জলটার সাথে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে আপনি সকালে ব্রেকফাস্টের 1 ঘন্টা বাদে 1 গ্লাস এই জল খেতে পারেন, এবং রাত্রেবেলা ডিনারের 1 ঘন্টা বাদে এই জল 1 গ্লাস এইভাবেই বানিয়ে খেতে পারেন। তাতে যেটা হয়, তাতে ইউরিক অ্যাসিড জনিত যে ইনফ্লামেশন বা প্রদাহ বা ব্যথাগুলো হয়, সেই ব্যথাগুলো অনেকখানি কমে। কারণ এই আজওয়াইন বা আদাতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, যা কিন্তু ইনফ্লামেশন কমাতে হেল্প করে। এবং তার সাথে সাথে খাবার দাবারের মধ্যে যেরকম বললাম, ইউরিক অ্যাসিডের ইনফ্লামেশন কমানোর জন্য খাবার দাবার যেরকম রয়েছে, বেরি ফ্রুটস আপনি বেশি বেশি পরিমাণে খেতে পারেন, ক্যানবেরি, ব্লুবেরি, আপেল খেতে পারেন। এবং তার সাথে সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে, আমলকি, মোসাম্মি লেবু, পাতি লেবু, এগুলো বেশি পরিমাণে খেতে পারেন। এগুলো খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড জনিত যে ইনফ্লামেশন গুলো রয়েছে, সেগুলো অনেকখানি কমে আসতে পারে। পরিশেষে আজকের আলোচনার মাধ্যমে আশা করি আমি আপনাদের সামনে ইউরিক অ্যাসিড কি এবং ইউরিক অ্যাসিড কি সমস্যার সৃষ্টি করতে পারে এবং ইউরিক অ্যাসিড থেকে মুক্তির উপায় কি রয়েছে, সেগুলো বেশ ভালোভাবেই বুঝিয়ে উঠতে পেরেছি। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করবেন। এবং আপনার যারা আত্মীয় পরিজন রয়েছে বা আশেপাশের মানুষজন রয়েছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আশা করব সকলে সুস্থ আছেন, ভালো থাকবেন। নমস্কার।